নমস্কার। গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি অবলম্বনে কোণারকের মায়াবী মূর্তি। আমাদের গল্পের মুখ্য চরিত্র রমেশ কোণারকের মন্দির থেকে উদ্ধার করে এক সুন্দর অদ্ভুত নারী মূর্তি। তারপর সে মূর্তিকে ঘিরে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। রমেশকে উদ্ধার করতে পারবে কি এই মূর্তির মায়া, নাকি ঘটবে কোনো ভয়ঙ্কর পরিণতি? গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং ইউটিউবের নতুন ফিচার হাইপ পয়েন্টস দিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প। রমেশের মতে গরম যখন চরম হয়ে ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পেয়ে প্রাণ পাখি খাঁচা ছাড়ি করতে থাকে, বিকালে তখন করের মাঠের কার্জন পার্ক হা করে হাঁপ ছেড়ে বাজবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কজন বন্ধু রোজ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়ে জমেছিল। রমেশ ঘাসের উপরে উড়ানি বিছিয়ে শুয়েছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারবার নিভে যাচ্ছে দেখে ক্রমেই চটে উঠছিল। সুরেশ এক মনে একখানা বিলেতি ডিটেকটিভ উপন্যাস পড়ছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থিরভাবে তাকিয়েছিল। সেই বেঞ্চখানার উপরে দুই জোড়া সাহেব মেম বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার মেমটি বাখারির মতো রোগা, আর যে সাহেবটি বামনের মতো বেটে, তার মেমটি প্রায় জিরাফের মতো ঢেঙা। এমন বিসদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখতে পাওয়ার সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পিছন থেকে চেনা গলায় একজন বলল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। সবাই তাড়াতাড়ি ফিরে দেখল পরেশ। অমনি একসঙ্গে সবাই প্রশ্ন করলো, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে হে? জায়গাটি কেমন লাগলো? আরো কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলের মাঝখানে এসে বসলো। তারপর কোচানো উড়ানিটা খুলে সাবধানে কোলের ওপর রেখে বলল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের চারটি প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে অসম্ভব। তবে একে একে বলছি শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালেই ফিরেছি। জায়গাটা ভালো লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জলহাওয়ায় ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোণারকে গিয়েছিলাম। রমেশ চমকিয়ে উঠে বলল, হ্যাঁ, কোণারকে? ও কি, কোণারকের নামে তুমি এমন চমকে উঠলে কেন? না না, ও কিছু নয়, তুমি যা বলছিলে বলো। সে হবে না, আগে বলো তুমি চমকালে কেন? আরে দূর, সে অনেক কথা। তা হোক গে, বলো। শুনলে তোমরা বিশ্বাস করবে না। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বি চর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও বিশ্বাস করতে রাজি আছি। কিন্তু তুমি বড় বেশি লেজে খেলছো রমেশ। অগত্যা বাধ্য হয়ে রমেশ তার কথা শুরু করলো। অনেকদিন আগেকার কথা, আমরা কজন বন্ধুতে কোণারক দেখতে গিয়েছিলাম। কোণারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোণারকের আশেপাশে মাঝে মাঝে দু চারখানি ছোটোখাটো গ্রাম আছে। এসব গ্রামে লোকজন খুব কম। যারা থাকে তারা হচ্ছে চাষাভুষো আর গয়লা শ্রেণীর। কোণারক দেখতে যেদিন আমাদের আসবার কথা, সেদিন বিকেলে আমরা অমনি একখানি গ্রামের ধার দিয়ে বেরিয়ে ফিরছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিকে তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতো কি একটা নজরে ঠেকলো। এগিয়ে গিয়ে দেখি সত্যি একটা পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি একটা রমণীর। গড়ন দেখে মনে হলো কোণারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়েছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ, যে সে কারিগরের কল্পনায় সম্ভব নয়। উড়িষ্যার প্রাচীন শিল্পের এটি একটি জ্বলন্ত নিদর্শন। এহেন মূর্তি এখানে অযত্নে পড়ে আছে কেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে তাই ভাবছি। এমন সময় দেখি আছুসন্তী ব্রজবাসী বলে গান গাইতে গাইতে পাশ দিয়েই একজন গ্রামের লোক যাচ্ছে।
তাকে ডেকে জিজ্ঞাসা করলাম, আরে এ পুতুলটা এখানে পড়ে আছে কেন? উড়িয়া ভাষায় সে যা বলল তার মর্ম বুঝলাম এই, যে গায়ের মধুসূদন শ্রীচন্দনের বাড়িতে এই মূর্তিটি আগে ছিল, কিন্তু সে মরে যাবার পর তার ছেলেরা এটাকে এখানে ফেলে দিয়ে গেছে। ফেলে দিয়ে গেছে? কেন রে? অত্যন্ত কুণ্ঠিতভাবে লোকটি বলল, কারণ সে জানে না। তার মুখ দেখে মনে হলো সে যেন কিছু একটা লোকাচ্ছে। আচ্ছা, তুই এই পুতুলের গা থেকে বালিগুলো সরিয়ে ফেল দেখি, বকশিস পাবি। লোকটা কেমন শিউরে উঠে 3 হাত পিছিয়ে গেল। তারপর ফোনা তোলা সাপের দিকে লোকে যেমন করে তাকায় তেমনই ভীরু চোখে মূর্তির দিকে তাকিয়ে বলল, সে পারবে না। খামোকা লোকটা আঁতকে উঠল কেন? মূর্তিটা যেন তার পাষাণ নয়ন তুলে করুণ হাসি হাসছে, আর নীরব ভাষায় যেন বলছে, আমাকে উদ্ধার করো, এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো। লোভে আমার মনটা ভরে গেল। অপূর্ব শিল্পের এই উজ্জ্বল রত্নটাকে যদি কলকাতায় নিয়ে যেতে পারি, তাহলে আমার বাড়ি আলো হয়ে উঠবে। ফিরে দেখি পিছনে সে লোকটা আর নেই। হনহন করে সে গ্রামের দিকে চলে যাচ্ছে। বন্ধুরাও আমাকে ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলো। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম। সেটা একটা নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেল। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাত পায়ের ছাঁচ। আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা জানতাম না। মনে হলো শিল্পী আরেকটু চেষ্টা করলে এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলাম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গ্রামের লোকে নিশ্চয়ই ওড়িয়া ভাষায় যৎপরনাস্তি রুদ্ররস প্রকাশ করবে, কিন্তু আশ্চর্য এই যে শব্দটি পর্যন্ত কেউ করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেওয়ালের কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালাম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করেছিলাম। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারুর জায়গা হলো না। অস্পষ্ট চাঁদের আলোয় ঘুমন্ত সেই অনন্ত বালুপ্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। উপরে আকাশ, নিচে সেই ধুধু মরুভূমি। চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল, আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিলাম। আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটা স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুণ্ডদন্তে অধর চেপে সে ফিক করে হেসে ফেলল। তারপর সামনের দিকে ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিল আমাকে ধরবার জন্য। সেই জীবন্ত পাষাণী স্পর্শ পেয়ে তাড়াতাড়ি যেমন সরে আসতে যাব, অমনি চট করে ঘুমটা ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের প্রতিমূর্তিটা গাড়ির ভিতরে পাতলা অন্ধকারে আবছায়ার মতো দেখা যাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষের। বাইরে মরার মতো হলদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের উপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রি অত্যন্ত নিস্তব্ধ। কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশান্ত হাহাকার বাতাসের ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ গেল। গাড়ির ভেতরে কে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম না, ভ্রম নয়, ভিতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাস শোনা যাচ্ছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে গাড়ির আগে আগে হেঁটে চলছিল। প্রতিমূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে তেমনই স্থিরভাবেই পড়ে আছে। ঝা করে মনে পড়ল কোণারকের সেই গেয় লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সেই মূর্তিটার গায়ে হাত দিতে রাজি হয়নি। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? তাহলে দেখতে যাকে এত সুশ্রী, গাছতলায় এমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও উঠছে পড়ছে। শুধু তাই নয়, গাড়ির ভিতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে উঠল। কে যেন এপাশ ফিরে শুলো।
আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের কাজটা কেমন ছ্যাপ করে উঠল। গাড়ির ভিতর পানে চাইতে আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কার দুটো পাথুরে চোখের থমথমে চাহনি ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে পিচ্ছে। শেষটা এমনই অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে টিকে থাকতে পারলাম না। এক লাফে সেই গাড়ি থেকে নেমে পড়ে অন্য এক গাড়িতে গিয়ে উঠলাম। সেখানে আমার দুই বন্ধু শুয়ে ঘুমোচ্ছিল। ভূতগতি করে কোনো গতিকে বাপি রাতটা কাটিয়ে দিলাম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুরছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এলো, বলল, বাবু, মেরো না, ও আমারই কুকুর। ও মা মরে গেছে তো, আমার সঙ্গে সঙ্গেই গাড়িতে থাকে। বুঝলাম গেল রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবু কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলো। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বলল, কালামুখীর দাঁড়াবার আর ঢং দেখ না, দি ঠাস করে এক চাপড়। রমা মূর্তির গালে স্বকৌতুকে একটি চর বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দুপা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার মুখ একেবারে পাঙ্গাস হয়ে গেছে। কি হলো রমা, অমন করে উঠলে কেন? আমার হাত ও কামড়ে দিয়েছে। কামড়ে দিয়েছে? খেপে গেলে নাকি? ওকে চড় মারতেই ও যেন আমার হাতে কটাস করে কামড়ে দিলে। বিশ্বাস হচ্ছে না? এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো। এ কি? মূর্তির দিকে তাকালাম, বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত সূক্ষ্ম করে করেছে। রমার হাত তার উপরে পড়াতেই আঁচল লেগেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করলো না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বলল, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল, তখন এ আপদকে ঘাড়ে করে বয়ে তোমার বাড়িতে আনবার কি দরকার ছিল? স্ত্রীলোকের কি কুসংস্কার। যাও যাও, আর পাগলামি করতে হবে না, হাতে জল দাও গিয়ে, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচাকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলাম। রূপের গর্বে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন কার অভিশাপে সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ হয়ে রয়েছে। নইল ওই মুখের কলহাস্য রোলে এবং ওই চরণে রুনু রুনু নূপুর নিক্কণে এখনই আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠত। বিনোদকে তোমরা সকলেই জানো বোধহয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর প্রতিমা না দেখতো, তাহলে ভালো আঁকিয়ে বলে দেশ বিদেশে আজ তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ আমিই জানি। খালি বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটা দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এ যে অমূল্য রত্ন। বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পিছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমূর্তিটা দেখল। তারপর তার গায়ের ওপরে নিজের হাত রেখে আবার বলল, এ সেই অতীতের বিশ্বকর্মার সাধনার ফল। এ যুগের সাধ্য কি এমন প্রতিভা করতে পারে? দেখো বন্ধু, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাত পায়ের কি বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি সাম্রাজ্য বিকিয়ে দিতাম। হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তবু দেখো, এ পাষাণও শিল্পীর হাতের মায়াস্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণের লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন হাতে তার উত্তাপ পাওয়া যায়। এই বলে
বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতো হাতখানা গুটিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, কি হে, ব্যাপার কি তোমার, কি হয়েছে? বিনোদের খানিকক্ষণ বাক্যস্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে আর একবার আমার দিকে ফ্যালফ্যালে চোখে চেয়ে আমতা আমতা করে বলল, এ কি সত্যি? কি সত্যি? দেখো রমেশ, এই মূর্তির গায়ে যেমনি হাত রাখলাম অমনি আমার কি মনে হলো জানো? মনে হলো ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠল। মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাহ্যজ্ঞান হারিয়ে বসে আছো। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই বটে, আমারই ভ্রম। কই, এখন তো আর মনে হচ্ছে না। দেহ এখন স্তব্ধ, স্থির, মৃত্যুর মতো শীতল। হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতাম, তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ গড়ে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতাম। আমার একটা বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30-2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বই টই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাঙ্গ করে উঠলাম, ঘড়িতে তখন 2:10 আলো নিভিয়ে শুতে যাব এমন সময় বারান্দায় কারো পায়ের শব্দ পেলাম। এত রাত্রে কে জেগে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিছু অতিরিক্ত। ভাবলাম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরে বাতাস পাবার জন্য বেরিয়ে এসেছে। এটা ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, বললাম, কি হে, কাল ভালো করে ঘুমায়নি বুঝি? সে বিস্মিত স্বরে বলল, তুমি জানলে কি করে? কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেই ছিলাম। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। নর্তকীর মূর্তিটার একটা নকল তুলতে তুলতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখছিলাম জানো? দেখলাম মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। যদিও তার দেহ যেমন ছিল তেমন পাথরেরই ছিল, কিন্তু এক পা করে আমার কাছে এগিয়ে এসে হাসতে হাসতে সে বলল, তোমার কথা আমি শুনেছি, তুমি আমাকে ভালোবাসতে চাও না? আমি বললাম, হ্যাঁ। মূর্তিটি বলল, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করল। তার সেই শক্ত পাথরের হাতের চাপে আমার দম যেন আটকে আসছিল। আমি জোর করে যেমনি তার হাত ছাড়াতে যাব অমনি ঘুম ভেঙে গেল। তারপর কিছুতেই আর ঘুম আসে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতেই আর ভুলতে পারলাম না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠল যে শেষটা ঘর থেকে বেরিয়ে এলুম। কাল সারা রাত অনিদ্রায় কেটেছে। কোণারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটা অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড় করে উঠল। তবে কি সত্য সত্য এই মূর্তিটার ভেতরে অস্বাভাবিক কিছু আছে? আমি একটু উত্তেজিত স্বরে বললাম, বিনোদ, ও ঘরে আর তুমি শুয়ে না, ও ঘরে শুয়ে না আজকে। কেন বলো দেখি? নিজেকে আমি সামলে নিয়ে বললাম, মানে তুমি ওই মূর্তিটার কথা বড় বেশি ভাবছো, বুঝলে? হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে। দেখলামই বা, তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্য নয়। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সেই হাসি তার শেষ হাসি। তারপর সেই ভয়ঙ্কর রাত্রি, সে রাত্রির কথা আমি জীবনে কখনো ভুলব না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে নিস্তব্ধতা, কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ হল, সঙ্গে সঙ্গে ভয়ানক এক আর্তনাদ। সে কি চিৎকার! চারিদিকের গভীর নীরবতার মধ্যে সেই আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম।
আমার স্ত্রীও ধর্মড়িয়ে জেগে বিছানায় উঠে বসে সবাই বলল, ও কি গো, ও কি? আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণা ভরা। এই যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালাম না, ঝড়ের মতো বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজা ঠেলতেই দরাম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হাঁ করে আমাকে গিলতে আসছে। শুনলাম সেই অন্ধকারের মধ্যে অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে, চর চর, ওরে পিশাচি, ছেড়ে দে, ছেড়ে। আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলো যে তার স্বর একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহা ভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতে পারতাম, কিন্তু সে শক্তিও আমার ছিল না। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপরে আমি দুহাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভেতরে কেমন একটা অস্পষ্ট ছটপটানি শব্দ হতে লাগলো। কেউ যেন কারোর সঙ্গে জোঝাজুঝি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ঝটপটানি শব্দটা থেমে গেল। তারপর সব চুপচাপ। আরেকটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেতাম, কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে গেল। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেকে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললাম। বিনোদের বুকে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সেই মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছিল। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে পাষাণীর স্পর্শে নাকি বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ নিজের নিভন্ত বিড়িতে খুব একটা জোর টান মেরে বলল, সেই লক্ষ্মী ছাড়া মূর্তিটার কি হলো? ওটাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সেটা নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে? না, আমি ভূত মানি না। তাহলে বিনোদের অমন দশা হলো কেন? মূর্তিটা বোধহয় কোনো গতিকে তার ঘাড়ের ওপর পড়ে গিয়েছিল। এর মধ্যে ভৌতিক কি আছে? তবে সেটাকে ভাঙলে কেন? ওটার জন্যই তো আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর এক কাণ্ড ঘটে। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপরে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে এমনই জোরে লাগে যে সে তখনই অজ্ঞান হয়ে ঘুরে পড়ে যায়। উমেশ কপালে চোখ তুলে বলল, কি ভয়ানক! তবে তুমি বলতে চাও এটা ভৌতিক ব্যাপার? রমেশ উঠে দাঁড়িয়ে বলল, না, আমি ভূত মানি না। শেষ হলো আজকের গল্প। গল্পের মুখ্য চরিত্র রমেশের ভূমিকায় সমীরণ, উমেশ ও পরেশের ভূমিকায় সিদ্ধব্রত মুখার্জি, রমার ভূমিকায় কঙ্কা বণিক, নারী মূর্তির ভূমিকায় সৃজিতা সাফুই। গল্পের প্রচ্ছদ নির্মাণে পিক্সেলেট, আবহ সৃষ্টিতে সায়ক পাল, গল্পকথক বিনোদের ভূমিকায় এবং গল্পের সূত্রধর আমি সোহম। গল্পটি আপনাদের ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আবার ফিরে আসব আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।